এই ইয়ারেই এই এক্সামটা ক্র্যাক করতেই হবে। যারা হার্ড ওয়ার্ক করছো তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে হচ্ছে স্কলারশিপের। আমার কি স্ট্রিম ছিল। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন কিউএনএ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি রিসেন্টলি একটা কিউএনএ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, আর তারপর থেকেও আরও অনেক কোয়েশ্চেন তোমরা আমাকে করেছো, তো ভাবলাম আরও একটা কিউএনএ ভিডিওতে সেই আনসারগুলো দিয়ে দিই। তো আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমার কমেন্টে জানাতে পারো। তো তোমরা সেখানেও অনেক কোয়েশ্চেন করেছো, আর তাছাড়াও আরও অনেক কোয়েশ্চেন তোমাদের সাথে আজ আমি আলোচনা করতে চলেছি। আর কোয়েশ্চেনের মধ্যে থাকছে আমার স্ট্রিম কী ছিল, মানে আমি সায়েন্সের স্টুডেন্ট নাকি আর্টসের স্টুডেন্ট, আমি কোন কোন বই পড়েছি, তাছাড়া হচ্ছে এএনএম জিএনএম স্কলারশিপ নিয়ে, তাছাড়াও আরও অনেক কিছু নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোয়েশ্চেন দেখে নিই। প্রথম কোয়েশ্চেন করেছে অঞ্জলি, বলেছে হ্যালো দিদি, হ্যালো, জিএনএম কমপ্লিট করা থাকলে এএনএম কি করা যায়, প্লিজ রিপ্লাই। হ্যাঁ, অবশ্যই করা যায়। তুমি এনএম করার আগে, মানে এনএম এই যে এন্ট্রান্স এক্সামটা হয় এনএম জিএনএম, এই এন্ট্রান্স এক্সামটা দেওয়ার আগে তুমি যাই করে থাকো না কেন, মানে তুমি যদি কোনো জব করে থাকো বা অন্যান্য জবের প্রিপারেশন নিচ্ছ, বা হচ্ছে তুমি হাউসওয়াইফ, বা হচ্ছে তুমি জিএনএম কমপ্লিট করে আছো বা বিএসসি করে আছো, যাই করে থাকো না কেন, এই এন্ট্রান্স এক্সামে যদি তুমি পাশ করে এনএম কলেজ পাও তাহলে অবশ্যই তুমি এনএম করতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সন্দীপ, বলেছে দিদি আমি মাধ্যমিকে কম নাম্বার পেয়েছি, আমি জিএনএম করতে চাই, ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? তো দেখো সন্দীপ, তোমাকে বলি যে আগের বছর পর্যন্ত যদিও একটা বিশেষ প্রভাব পড়তো এই জিনিসটা নিয়ে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নাম্বার নিয়ে অবশ্যই একটা বেশি প্রভাব তো থাকতোই। আর এখন এই বছর থেকে সিবিটি এক্সাম স্টার্ট হয়েছে, তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না। তো এই সিবিটি এক্সাম যেটা স্টার্ট হয়েছে মানে কি, মানে তোমার জিএনএম যখন, মানে তুমি জিএনএম করতে চাইলে আগে তোমাকে তো এন্ট্রান্স এক্সামটা দিতে হবে। এন্ট্রান্স এক্সামে পাশ করে, মানে ভালো র্যাঙ্ক করে তুমি যখন এই জিএনএমটা পেয়ে যাবে, তখন তোমাকে জিএনএম এর কোর্সটা কমপ্লিট করতে হবে। 3 বছরের কোর্স, সে তুমি গভর্নমেন্ট থেকে করো বা প্রাইভেট থেকে করো। তো 3 বছরের কোর্স কমপ্লিট করলে তারপরে হচ্ছে কোর্স কমপ্লিট করার পর সিবিটি এক্সাম হয়। এবার ওটার ডেট হয়তো প্রতিবার নাও একই হতে পারে, কারণ গভর্নমেন্ট থেকে এবার যেমন সিট বেরোবে, যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকবে জিএনএমের, তো সেরকম অনুযায়ী এই সিটগুলো বের করবে সিবিটি ভ্যাকেন্সি অনুযায়ী। তো তো ওই যে 3 বছরের কোর্স কমপ্লিট করার পর তোমাকে এই এক্সামটা দিতে হবে, এই জিএনএম যে সিবিটি এক্সাম এটা। তো ওটাই সিবিটি এক্সাম দিলেই কিন্তু তুমি সেখানে যদি ভালো স্কোর করতে পারো, তারপরে তোমার ইন্টারভিউ হবে, আর তারপরে তুমি গভর্নমেন্ট চাকরি পেয়ে যাচ্ছ। আর গভর্নমেন্ট চাকরি করা ছাড়াও তুমি কিন্তু জিএনএম করলে প্রাইভেট যে কোনো হসপিটালে তুমি জব করতে পারো। নেক্সট কোয়েশ্চেন করেছে সুপ্রভা, বলেছে এএনএম করে যদি পোস্টিং না দেয় তাহলে প্রাইভেট নার্সিং হোমে জব পাওয়া যায় কি? এএনএম জেএনএম দুটো একসাথে করা যায়? যদি একটাই পোস্টিং না দেয় তাহলে অন্যটাই পাওয়া যাবে কি? তো সুপ্রভা, এই যে এএনএম করে যদি পোস্টিং না দেয় তাহলে প্রাইভেট নার্সিং হোমে জব পাওয়া যায় কি, এই কোশ্চেনটার অ্যান্সার হলো না। এএনএম হচ্ছে শুধুমাত্র তোমাদের যে ট্রেনিংটা হয় সেটাও শুধুমাত্র গভর্নমেন্ট থেকেই নেওয়া হয়, এএনএম যে ট্রেনিংটা। আর যখন তোমাদের পোস্টিং বা জব হবে তখন সেটাও কিন্তু গভর্নমেন্ট থেকেই শুধুমাত্র এই এএনএম জবটা হবে। তো ট্রেনিং কমপ্লিট হওয়ার পর যদি তোমরা ভাবো যে অন্য কোনো প্রাইভেট হসপিটালে তোমরা জব করবে, তো না, সেটা না, হবে না। কারণ এএনএম করার পর শুধুমাত্র গভর্নমেন্ট জবই তুমি পাবে। যখন তোমাদের পোস্টিং হবে তখন তোমরা গভর্নমেন্ট জবটা পেয়ে যাবে। আর যতদিন গভর্নমেন্ট জব পাচ্ছ না ততদিন তোমাকে ওয়েট করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এএনএম জিএনএম দুটো একসাথে করা হয় না, হয় তুমি এএনএম করতে পারবে বা জিএনএম করতে পারবে, বা হচ্ছে বিএসসি নার্সিং যদি চাও সেটা করতে পারবে। তো তারপরে কোয়েশ্চেন বললামই তো, যে যদি একটাই পোস্টিং না দেয় তাহলে অন্যটাই পাওয়া যাবে। বললামই যে জিএনএম করতে পারবে বা এএনএম, যে কোনো একটা। এবার যদি তুমি বলো যে প্রথমে জিএনএম করবে তারপরে এএনএম আসবে, বা প্রথমে এএনএম করলে কোর্সটা তারপরে জিএনএম করলে, সেটা তুমি করতে পারো। কিন্তু এরকম কেউ সাধারণত করে না, হয় জিএনএম করে না হলে এএনএম করে। এএনএম করলে তুমি এএনএম জব পাবে, জিএনএম করলে তুমি হসপিটালে জিএনএম জব পাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে জীবান মণ্ডল, বলেছে দিদি ক্যাটাগরি 2তে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে দিলে নাম্বার কাটবে না, একটু বলে দাও। তো এটা আমি রিসেন্ট আমার যে মক টেস্টের, মানে লাইফ সায়েন্সের 50 মার্কসের মক টেস্টটা, ওটাতে কিন্তু আমি ক্যাটাগরি 2টা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর তাছাড়াও আমি একবার বলে দিচ্ছি শুধু যে নাম্বার কাটবে না কিভাবে। এটা নেগেটিভ মার্কিং কিন্তু নেই 2 মার্কসে, শুধুমাত্র ধরো দুটো কোয়েশ্চেন, দুটো অপশন যেখানে সঠিক হবে দুটোর মধ্যে তুমি একটা করো তাহলেও তুমি মার্কস পাবে, বা দুটো করলে তো ফুল মার্কস পাচ্ছ। তাছাড়া বাকি যে দুটো অপশন থাকছে সেই দুটোর মধ্যে যদি তুমি কোনো অপশানে
দাগ দিয়ে দাও, তাহলে তোমার সেই কোশ্চেনে কোনো মার্কস পাবে না, কিন্তু নেগেটিভ মার্কিং হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোয়েল বলেছে দিদি জেনারেলদের কত মার্কস লাগবে এনএম কলেজ পেতে বাড়ির কাছাকাছি। তো এই নিয়ে তো আমার ভিডিও আছে, কাট অফের ভিডিও, তুমি দেখে নিতে পারো। তাছাড়া হচ্ছে বাড়ির কাছে পেতে এনএম, তো এনএম এর তো কম্পিটিশন বেশি, তোমাদেরকে আগেও বলেছি আর তোমরা জানো সেটা। আর হচ্ছে আগের বছর থেকে আপার এজ লিমিটও উঠিয়ে দিয়েছে, মানে যে কোনো বয়সে তোমরা এনএম জিএনএম এন্ট্রান্সটা দিতে পারো। তো তার জন্য কম্পিটিশনটা অবশ্যই অনেক হাই হয়েছে। আর তারপর যদি তুমি বাড়ির কাছে পেতে চাও এবং তুমি জেনারেল হও বলছো, তো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 85+ তো তোমাকে টার্গেট রাখতেই হবে, এখন যা সিচুয়েশন সেই অনুযায়ী বলছি। আর বাড়ির কাছাকাছি, এমনিতে জেনারেলদের আমি বলি 80+ অবশ্যই রাখবে। আর যদি তারপর হচ্ছে তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে অবশ্যই, যে কোশ্চেন যদি হার্ড হয় বা ইজি হয় তার উপরে তো ডিপেন্ড করছে অবশ্যই, তখন কম বেশি হতে পারে এই নাম্বারটা। তবে এখন যা সিচুয়েশন, তখন এখন কিন্তু এনএম এর ক্ষেত্রে সত্যি 80+ টার্গেট রাখাটাই ভালো। আর যদি বাড়ির কাছে পেতে চাও তাহলে অবশ্যই 85+ টার্গেট রেখেই পড়াশোনা করো। আর এমন নয় যে তুমি 85+ না পেলে তুমি এনএম পাবে না, এটা নয়। বললামই অনেক কিছুর উপরই ডিপেন্ড করে এই নাম্বারটা। তো আমি জাস্ট একটা নাম্বারের আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। পরে দেখা গেল এর থেকে কম মার্কসও তোমরা পাচ্ছ এনএম, কিন্তু এই যে প্রিপারেশনটা নিচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আগেও বলেছি, তোমাদের যে টার্গেটটা সেটা অবশ্যই হাই রাখবে। কারণ টার্গেট মার্কস যেটা রাখবে সেটার থেকে অবশ্যই তুমি সেইটা নাও পেতে পারো, তার থেকে কমও পেতে পারো কিছু মার্কস, তার জন্যই বলি টার্গেটটা হাই রাখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি এক্সামে পাস করার পর আমরা যদি গভর্নমেন্ট কলেজ পাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা চান্স পেয়েছি? তো কিভাবে বুঝবে বলতে, এক্সামে পাস তো এটা না, এটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে তোমাদের র্যাঙ্ক আসবে, তোমাদের যার যা র্যাঙ্ক হবে তারপরে তোমাদের কাউন্সেলিং হয়। তো কাউন্সেলিং প্রসেসটা হচ্ছে যে তোমরা সবাই কাউন্সেলিং করাতে পারো। তো কাউন্সেলিং করালে এরপর হচ্ছে সেখান থেকে কল করবে না যদি তুমি চান্স পাও, সেটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেখানে তোমাদের নিজেদের অ্যাডমিটের রোল নাম্বার দিয়ে তোমরা দেখতে পারো যে তোমরা যে কাউন্সেলিংয়ের টাইমে চয়েস ফিলিংটা করেছো, যে যে কলেজগুলো তোমরা সাজিয়েছো সেই কলেজগুলোর মধ্যে তোমরা পেলে কিনা সেটা তোমরা ওই ওই লিঙ্কের মাধ্যমে একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটটা থেকে স্টার্ট হবে দেখা যে তুমি পেয়েছো কি পাওনি। ওই লিঙ্কটা ক্লিক করলে তুমি জানতে পেরে যাবে রোল নাম্বার দিয়ে। তো সেই নিয়ে আরও ডিটেলসে পরে তখন আমি ভিডিও করে দেবো, এখন তোমরা পরীক্ষাটা মন দিয়ে দাও। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জিএনএম যদি কলকাতার কলেজগুলো পেতে চাও তাহলে কত মার্কস চাই? তো তো কলকাতার কলেজগুলো যদি তোমরা পেতে চাও জিএনএমে, তাহলে তখন তোমাদের র্যাঙ্কটা 1000 থেকে 2000-এর মধ্যে রাখলে তোমরা কিন্তু ইজিলি কলকাতার কলেজগুলো পেয়ে যাবে। আর তার নিচে যদি র্যাঙ্ক থাকে তাহলে তো পাবেই, যেমন 600 700 এরকম র্যাঙ্ক। আর এরকম র্যাঙ্ক পেতে তোমাদের মার্কস হতে হবে জেনারেলদের 80 টার্গেট রাখো। এরপর কোশ্চেনের উপরে ডিপেন্ড করে তোমাদের 80-র কমও তোমরা কলকাতার কলেজগুলো পেয়ে যেতে পারো, হয়তো দেখা গেলো 75+ও তোমরা এই র্যাঙ্কটা আনতে পারছো। নেক্সট কোশ্চেন করেছে প্রীতি, বলেছে দিদি এনএম কোর্স করার সময় যে স্কলারশিপ পাওয়া যায় সেটা কি মান্থলি হয় নাকি ইয়ারলি হয়? আর জিএনএমদের ক্ষেত্রে কি স্কলারশিপের অ্যামাউন্টটা এনএমদের মতোই সেম হয়? এছাড়াও আমাকে সন্তু কোশ্চেন করেছে যে জিএনএম স্কলারশিপটার ব্যাপারে। তো এই স্কলারশিপটা নিয়ে এবার আমি বলি। দেখো, জিএনএমদের যে স্কলারশিপটা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা, যেটা তোমরা 12-এর পর যদি তোমরা কলেজে সেটা পেয়ে থাকো, কলেজে উঠে পড়ে হয়তো তোমরা ফার্স্ট ইয়ার উঠেছো, তো তোমরা পেয়ে গেছো, একবারও পেয়ে গেছো, মানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো তাহলে কিন্তু তোমরা জিএনএম যখন করতে আসবে তখন এই স্কলারশিপটা আর পাবে না। যদি তোমরা একবারও অ্যাপ্লাই না করে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপটা পাবে। এবং 12-এর পর যদি তুমি আসো, মানে তোমার ইয়ার গ্যাপ বেশি না থাকে, তো তোমরা ডাইরেক্ট যদি এইচএসের পরেই আসো এই জিএনএমে, তখন কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপটা এটা তোমরা পাবে, যেটা হচ্ছে ওই 12,000 পার ইয়ার 3 বছরে তোমরা পাবে। আর তো একটা তো বললাম এই স্বামী বিবেকানন্দটা, আর একটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ, এটা জেনারেলরা পায় না। তো যারা জেনারেল নও তারা এই স্কলারশিপটা পেতে পারো। এটা হচ্ছে যখন তোমাদের এই স্কলারশিপটা বেরোবে তখন তোমরা ফর্ম ফিল আপ করবে, মানে তোমাদের এনটিএস থেকেই যিনি প্রিন্সিপাল ম্যাম হবেন তিনি জানিয়ে দেবেন যে এই স্কলারশিপের ফর্মটা চলছে, তো তখন তোমরা সবাই সেই সময় ফিল আপ করে নেবে, তখন তোমরা এই ওয়েসিস স্কলারশিপটা পাবে। আর তাছাড়া আর কোনো সেরকম স্কলারশিপ নেই, কিন্তু এনএমেরটা আমি বলছি পরে। আর জিএনএমে হচ্ছে তোমাদের কোর্স হচ্ছে 3 বছর তোমরা জানো, কিন্তু এই যে 3 বছরের মধ্যে 2.5 বছর হচ্ছে তোমাদের কোর্স,
আর যে 6 মাস সেটা হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ হয়। আর এই ইন্টার্নশিপের সময়ই কিন্তু তোমরা মাসে মাসে 5,000 পাবে। তবে এটা এমন নয় যে তুমি প্রতি মাসেই পাচ্ছ, প্রতি মাসেই তোমাকে 5,000 টাকা দিচ্ছে। এটা হচ্ছে তোমাদের কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা 5,000 যে টাকাগুলো তোমরা পাচ্ছ প্রতি এই 6 মাস প্রতি মাসে, তো সেটা তোমাদের একেবারেই দিয়ে দেবে। তো এটাই হচ্ছে জিএনএমে যে টাকার ব্যাপারটা, এটা বা স্কলারশিপ যে ব্যাপারটা এটা। আর এনএমদের ক্ষেত্রে হচ্ছে এরকম কোনো স্কলারশিপ নেই, মানে এই স্বামী বিবেকানন্দ এটা নেই। তবে ওয়েসিসটা আমাদের এনটিএসে তো হয়েছিল, আমাদের যে ব্যাচমেটরা ছিল ওরা যারা ওয়েসিসে অ্যাপ্লিকেবল তাদের কিন্তু দেখি ওয়েসিসটা ফর্ম ফিল আপ করতে ম্যামরা ডেকেছিলেন এবং তারা ফর্ম ফিল আপও করেছিল, তো ওয়েসিসটা পাওয়া যায়। আর হচ্ছে আর কোনো সেরকম স্কলারশিপ নেই, শুধু হচ্ছে এটা। এখানে এনএমদেরও কিন্তু কিন্তু 2 বছর মানে হচ্ছে 24 মান্থের কোর্স, কিন্তু 18 মাস হচ্ছে তোমাদের টোটাল কোর্স বলা হয়, আর 6 মান্থ হচ্ছে এখানেও তোমাদের ইন্টার্নশিপ। কিন্তু এই এনএমদের ক্ষেত্রে ইন্টার্নশিপে তোমরা কোনো টাকা পাবে না। তবে পুরো যে 2 বছরের যে কোর্সটা ওটাতে প্রতি পার মান্থ তোমরা কিন্তু 500 টাকা করে পাবে। আর সেটাও এমন নয় যে তোমাকে তোমাকে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হচ্ছে। তোমরা হচ্ছে আমাদের যেমন হয়েছিল 4 মাস বা 5 মাস বা হয়তো 6 মাস পরে একেবারে যে টাকাটা সেটা একবারে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এমন নয় যে তুমি টাকাটা পাবে না, সবাই তোমাদের যে 2 বছরের টোটাল টাকাটা তোমরা সবাই পেয়ে যাবে। 2 বছরের টোটাল টাকা হচ্ছে তোমাদের 6,000। তো সবাই কিন্তু 6,000 টাকা যারা এনএম করবে অবশ্যই পেয়ে যাবে। তো এই ছিল হচ্ছে স্কলারশিপের ব্যাপারটা। এরপর অনেকে কোয়েশ্চেন করেছো যে আমার কি স্ট্রিম ছিল। তো আমার ছিল বায়ো সায়েন্স ক্লাস 12-এ, মানে বায়োলজিটা আমার মেন সাবজেক্ট ছিল। আমার সাবজেক্ট ছিল হচ্ছে ক্লাস 11-12-এ বায়োলজি, নিউট্রিশন, কেমিস্ট্রি আর হচ্ছে আর বেঙ্গলি তো থাকেই, তো ওগুলো ছিল, আর হচ্ছে জিওগ্রাফি। তো আমার এই 6টা সাবজেক্ট টোটাল ছিল। আর আমার ম্যাথ কিন্তু ক্লাস 11-12-এ ছিল না, যেহেতু আমি বায়ো সায়েন্স নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি কি বই পড়েছিলাম। তো বইয়ের মধ্যে হচ্ছে আমি ক্লাস 9-10-এর যে 7টা টেক্সট বইগুলো, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, ওগুলো পড়েছিলাম। তাছাড়া হচ্ছে ক্লাস 11-12 বায়োলজি ছিল যেহেতু আমার, তো সেই বায়োলজি বইগুলো পড়েছিলাম। সেটের মধ্যে আমি তপতি পাবলিক সেটটা পড়েছিলাম। আর মক টেস্ট আমি এই বইটা থেকে প্র্যাকটিস করেছিলাম। তাছাড়া আমার কোচিংয়ের অনেক মক টেস্ট আমি দিয়েছিলাম। তাছাড়া আরও অনেক এমসিকিউ কোচিং থেকে প্রোভাইড করা ছিল, সেগুলোও পড়েছিলাম। আর ইউটিউব থেকেও আমি প্রচুর মক টেস্ট দিয়েছিলাম। আর জিকে থেকে হচ্ছে কোচিংয়ে যা যা প্রোভাইড করা হতো আমি সেগুলো পড়তাম। তাছাড়া আরও অনেক টেলিগ্রাম, ইউটিউব থেকেও আমি অনেক জিকে করেছি। প্র্যাকটিস সেটগুলো তো আছে, আর রিজনিংগুলোও আমি ইউটিউব দেখে করেছি। আর কোচিংয়ে যা যা করাতো সেগুলো তো করতামই। আর ইংলিশও আমার কোচিংয়ে যা যা করিয়েছি আমি সেগুলোই করেছি। আর তার সাথে হচ্ছে এই প্র্যাকটিস সেটগুলো আমি প্রতিটা সলভ করেছি। তাছাড়াও হচ্ছে আমি একটা পিডিএফ ডাউনলোড করেছিলাম টেলিগ্রাম থেকে, 7টার যে প্র্যাকটিস সেটটা, ওটা থেকেও আমি লাইফ সায়েন্সটা পুরোটা কমপ্লিট করেছিলাম, ফিজিক্যাল সায়েন্সটা পুরোটা কমপ্লিট করেছিলাম, আর ইংলিশটা একটু একটু করেছিলাম, ম্যাথ এগুলো করিনি, আর জিকেটা করেছিলাম। তো ম্যাথ আর রিজনিংটা ওই বইটা থেকে করিনি আমি, বাদ বাকিগুলো মোটামুটি করেছিলাম। আরেকজন জিজ্ঞেস করেছো যে সারাদিনে কত আওয়ার্স পড়তে হবে, দেবো কি। তো এক্সাম তো একদম কাছে চলেই এসছে, তাই তোমাদের পড়ার টাইমটা অবশ্যই বাড়াতেই হবে। 7 ঘন্টা থেকে যদি তোমরা পারো 10 ঘন্টা অবশ্যই পড়ার চেষ্টা করো, কারণ হিউজ সিলেবাস তোমাদের কমপ্লিট করতে হবে। আর যদি তুমি কমপ্লিট হয়ে গেছো তাহলে তোমাদের কিন্তু রিভাইজ করে যেতে হবে, কারণ এই কটা মাসে তোমাদের টাইম, পরীক্ষা হয়ে গেলে তো তোমাদের আর পড়তে হবে না। হ্যাঁ, পড়তে হবে কোর্সের টাইমে, কিন্তু এই পড়াটা মনের জোর দিয়ে, মানে তোমার সবটুকু দিয়ে তুমি পড়ার চেষ্টা করো। তো তোমাকে যখন এই এনএম জিএনএমটা ক্র্যাক করতেই হবে, তখন তোমাকে তোমার প্রিপারেশন বা পড়ার আওয়ার্সটাও তোমাদের বাড়াতেই হবে। আমি নিজেও কিন্তু অনেক টাইমই পড়তাম, তো আমি এক্স্যাক্টলি না বললেও আমি কিন্তু 10 আওয়ার্স আমার হয়েই যেত। তো আর এই পরীক্ষা তো আসছেই, এই কদিন তো তোমাদের পড়তেই হবে। নেক্সট একজন কোয়েশ্চেন করেছে যে দিদি গভর্নমেন্ট কলেজের জন্য কত মার্কস প্রয়োজন। তো এই নিয়ে আমি অনেকবার বললামই, তাছাড়াও আমার কাট অফের ভিডিও করাই আছে, তোমাদের আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর হচ্ছে এনএমে অ্যাডমিশন নেবো না জিএনএমে, তো এটা নিয়েও আমি আলাদা করে ভিডিও করেছি, সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর নেক্সট হচ্ছে কমপ্লিট করার পর কোনটাতে জব দেয় তাড়াতাড়ি। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হলো এনএমে কিন্তু তাড়াতাড়ি জব হয়। আর নেক্সট হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশনে জাস্ট অনলাইনে ইউটিউব থেকে করলে এনাফ, আর কি করতে হবে বা আপনি কি করেছিলেন। আচ্ছা, তো এক্সামের জন্য প্রিপারেশনের জন্য মানে ইউটিউব তুমি দেখলেই হবে না, তোমাকে হচ্ছে নিজেকে পড়তে হবে। প্রতিটা চ্যাপ্টার, মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেহেতু সময় কম আছে, সেই চ্যাপ্টারগুলো তুমি নিজে আগে
পড়বে, পড়ে পরে তুমি সেইগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইউটিউবে দেখলে। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপরে তুমি এমসিকিউ সলভ করো, সেখানে ইউটিউব দেখেও এমসিকিউ সলভ করো বা হচ্ছে প্র্যাকটিস সেট দেখে, যদি তুমি সেলফ স্টাডি করছো। আর আর কনসেপ্ট না বুঝলে কিন্তু তোমরা ডেপথে যে কোশ্চেনগুলো আসবে, ডেপথ থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসে, তখন তোমরা সেগুলো পারবে না যদি মুখস্থ করে যাও শুধু। তাই টেক্সট বইটা অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে ট্রেনিং করার পর জব গ্যারান্টিড। তো জিএনএমে তো তোমাদের একটু লেট হয়, তবে গভর্নমেন্ট জব পাওয়া যায় না এরকম নয়। তবে হচ্ছে তোমাদের এই জিএনএম ট্রেনিংটা কমপ্লিট করার পর এক্সামটা দিতে হবে, সিবিটি এক্সাম। আর ওটাতে পাস করলে তোমার জব হয়ে যাবে। নেক্সট হচ্ছে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, ওটা গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট জব, আর স্যালারি কেমন। তো এই যে জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে জিএনএমটা তো বললাম। আর এনএমটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট জব দিয়ে দেবে, মানে তোমাদের ট্রেনিংটা কমপ্লিট করা হয়ে যাবে 2 বছর, তারপরে তোমাদের ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে পোস্টিং হয়। আর এনএমে যেটা, ওটা প্রাইভেট জব হয় না, গভর্নমেন্ট জবই শুধু হয়। আর জিএনএম যেটা, ওটা হচ্ছে তোমরা প্রাইভেটও করতে পারো, আর গভর্নমেন্ট জব পেয়ে গেলে তোমরা গভর্নমেন্টই করবে। আর হচ্ছে স্যালারি কেমন, স্যালারি হচ্ছে জিএনএমে একটু বেশি আর জিএনএমের থেকে একটু কম। জিএনএমদের তো আর প্রমোশন হয়, আর এনএমদের প্রমোশন হলেও খুব কম করে হয়। তো স্যালারির ভিডিও আমি যখন জব পাবো তখন তোমাদের আমি ডিটেলসে আরও দিতে পারবো। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে প্রিয়াঙ্কা বলেছে যে এনএম করতে হচ্ছে এইচএসে কত মার্কস চাই। তো এইচএসে কিন্তু তোমাদের 40% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা জিএনএম এক্সামটা দিতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো কতটা হেল্পফুল হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর যাওয়ার আগে একটা কথা তোমাদের বলি, যে তোমরা অনেকেই বলছো পড়ায় তোমাদের মন বসছে না। তো এই নিয়ে তো আমি ভিডিও করবো আলাদা করে, কিন্তু এখন একবার বলে দিই যে তোমাদের কিন্তু পড়াটা করছি বলে করছি, মানে এরকম একটা ভাব থাকলে হবে না। তোমাদের মনোভাব থাকতেই হবে যে তোমাদের এই ইয়ারই এই এক্সামটা ক্র্যাক করতেই হবে। তোমরা মনের জোর রাখো এবং মন দিয়ে পড়ো। আর হচ্ছে তোমরা এতটাই মন দিয়ে পড়ো যে আদার্স তোমাদের আশেপাশে কি হচ্ছে সেগুলো তোমরা জানতেই পারবে না, এরকম মনটা দিয়ে পড়বে। এখন তোমাদের কিন্তু বাইরে যাওয়া কমাতে হবে, তারপরে হচ্ছে ঘোরাঘুরি এগুলো কমাতে হবে। তাছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো আমি একটা ভিডিওতে বলবো যে কিভাবে তোমরা মন বসাবে পড়াশোনায় এবং তোমরা মোটিভেশন পাবে। তো তাছাড়াও আমি এই ভিডিওতে একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, যে তোমরা এইভাবে পড়ো যে এই বছরটাই তোমাদের লাস্ট বছর, মানে এই বছরই তোমাদের পেতেই হবে, এরকমভাবেই পড়ো তোমরা। তাহলে আশা করছি সবাই যারা মন দিয়ে প্রিপারেশন করছো তারা এবং যারা হার্ড ওয়ার্ক করছো তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। তোমরা কিন্তু সবাই পারবেই, এই কথাটা ভেবেই কিন্তু তোমরা পড়াশোনা করো। আর তোমাদের সবটুকু দিয়ে তোমরা পড়ো না, চেষ্টা কিন্তু করে যাও, ফলের আশা এখন থেকেই করো না। তোমরা হচ্ছে তোমাদের সবটুকু দিয়ে তোমরা পড়াশোনা করো, তারপরে তোমরা এক্সামের পর ভাববে যে তোমরা কত মার্কস পেলে, কি পাবে না পাবে, ফলের আশা করবে। এখন হচ্ছে সবটুকু দিয়ে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এনএম জিএনএম দিচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তাদেরও অনেক ডাউট ক্লিয়ার হয়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য আর তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে এই কমেন্টে জানাতে পারো।